আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর চলছে নানা আলোচনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বললেন মির্জা ফখরুল। 7 বিভাগীয় শহরের সমাবেশের ঘোষণা 8 দলের। পল্লবীতে যুবদল নেতা হত্যায় 4 স্টার গ্রুপের যুক্ততা দেখছে র্যাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতি কী হবে, দেশের রাজনীতিতে এখন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দলটির সমর্থকদের পাশাপাশি সুধী সমাজের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, দলটি কি টিকে থাকবে, থাকলে কার নেতৃত্বে টিকে থাকবে সে প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। বলা হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে, কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়টি গিয়ে আওয়ামী লীগ যাই বলুক না কেন, এটাই এখন বাস্তবতা। বাংলাদেশের বিদ্যমান আইন কানুন মেনেই এ বিচার সম্পন্ন হয়েছে। যদিও ভারতে পলাতক থাকায় হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে অনেক বাধা রয়েছে, কিন্তু দলটির রাজনীতি কার নেতৃত্বে চলবে নাকি এখনকার মতো দুর্বল অবস্থায় টিকে থাকবে সে প্রশ্নে নানা আলোচনা ও জল্পনা কল্পনা ডালপালা মেলতে শুরু করেছে। কেউ বলছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে দেওয়া হতে পারে আপৎকালীন নেতৃত্ব, পাশাপাশি দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসাবে সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীর নাম নিয়ে রাজনীতিতে আলোচনা আছে। এর বাইরে কেউ কেউ কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াতের কথাও বলছেন। তবে এই সবকিছুই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উপর নির্ভর করছে। তিনি সবুজ সংকেত না দিলে দলের সামনে আসতে কেউ রাজি হবেন না। বাংলাদেশের রাজনীতি এখনও উত্তরাধিকারের রাজনীতি থেকে বের হতে পারেনি। ১/১১ সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে সংস্কারপন্থী হিসেবে পরিচিত হয়েছিলেন দলটির বেশ কিছু নেতা। পরবর্তীকালে দল দুটি শীর্ষ নেতৃত্বের রোষানলে পরে তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা তা ভবিষ্যতই বলবে। তাদের কারো মতে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে, আবার কেউ বলছেন যারা ক্ষমতায় আসবেন যেন আওয়ামী লীগের মতো ভুল না করেন। বর্তমান এবং ভবিষ্যৎ সরকার ভুল করলে শেখ হাসিনার বিষয়টি আবার সামনে আসতে পারে বলে তারা মনে করেন। মৃত্যুদণ্ডের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম। একই সঙ্গে তিনি নেতৃত্বে থাকলে দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতির ময়দানে ফেরা সহজ হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। একই ধরনের মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকের কেউ কেউ। তাদের মতে অপরাধীদের বিচার হবেই, তবে দল হিসাবে আওয়ামী লীগের টিকে থাকতে হলে অপরাধের দায় ও ভুল স্বীকার করে ক্লিন ইমেজের নতুন নেতৃত্ব সামনে আনতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এটা হতে পারে বলেও মনে করেন তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, ২৪ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দায় আছে, জবাবদিহিতার ব্যাপার আছে। এখন তাদের রাজনীতি অব্যাহত রাখতে হলে সেগুলোর বিষয়ে বক্তব্য লাগবে, দায়িত্ব নিতে হবে, জবাব দিতে হবে। বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার হোক, শহীদ পরিবারগুলোর দিক থেকে তো বিচারের দাবি থাকবেই, সেই বিচার তো কোনোভাবে বন্ধ করা যাবে না। আবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো সবাই অপরাধী ছিল না, ফলে রাজনৈতিক দল হিসেবে বা আওয়ামী লীগের যারা নির্দোষ কর্মী তাদের রাজনীতি করার অধিকার থাকতে হবে। তার মানে বিচারও চলতে হবে, আবার যারা নির্দোষ তাদের রাজনৈতিকভাবে কাজকর্ম করার সুযোগও থাকতে হবে। তিনি আরও বলেন, বিচার চলাকালীন সময়ের জন্য সরকার তো আওয়ামী লীগের রাজনৈতিক কাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকারকে আমি বলবো একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার। দক্ষিণ আফ্রিকায় যেটা হয়েছিল বর্ণবাদ বিরোধী সংগ্রামের পরে নেলসন ম্যান্ডেলা যেটা করেছিলেন যে অপরাধের বিচারও হবে, কিন্তু সমাজে শান্তির লক্ষ্যে যারা নির্দোষ তাদের একটা পুনর্মিলন থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন, আমরা যদি ধরেও নিই যে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, কিন্তু তারপরও হাসিনা তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরতে পারবে না। এছাড়াও তার বয়সও আর সাপোর্ট করছে না, ফলে হাসিনা নেই, কিন্তু ফিরে আসার জন্য আওয়ামী লীগের যে বাস্তবতাগুলো ছিল সেটা একই থাকছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে, মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েন্স করবে না। তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী। শেখ হাসিনা নিজেও ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বিদেশি মাধ্যমে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবারের কাউকে আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো কথা নেই। ফলে শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী বা আইভি রহমানের মতো কেউ বা যাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তারা দলের নেতৃত্বে সামনে আসতে পারেন বলেও তিনি মনে করেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। রায়ের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ বিষয়ক সহধর্মিক কনসালটেন্ট থমাস কিয়ান এক বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার রায়কে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে, কারণ ২০২৪ জুলাই আগস্টে বিক্ষোভকারীদের উপর সংগঠিত নৃশংসতার জন্য তার দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম বলে মনে হচ্ছে। তিনি যতদিন পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হচ্ছেন, ততদিন পর্যন্ত দলটির রাজনীতির ময়দানে ফেরা সহজ হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। একই ধরনের মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকের কেউ কেউ। তাদের মতে অপরাধীদের বিচার হবেই, তবে দল হিসাবে আওয়ামী লীগের টিকে থাকতে হলে অপরাধের দায় ও ভুল স্বীকার করে ক্লিন ইমেজের নতুন নেতৃত্ব সামনে আনতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এটা হতে পারে বলে মনে করেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের আগে ৩-৪ দিন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত করতে পারলেও রায় ঘোষণার সময় দলটির সেই চেষ্টা রাজনৈতিক মাঠে খুব একটা দৃশ্যমান হয়নি। কিন্তু রায়ের আগের কয়েকদিনে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে দেশে অনেক বড় ঘটনা ঘটবে, অনেক সংঘাত হবে, কিন্তু শেষ পর্যন্ত সরকারের কঠোর অবস্থান এবং বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলো তৎপরতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামতে খুব একটা সাহস পাননি। গোপালগঞ্জ ও ফরিদপুরে দু একটা ঘটনা দেখা গেল, ঢাকা সহ দেশে তাদের প্রভাব ও তৎপরতা ছিল খুবই ক্ষীণ। অনেকের মতে আওয়ামী লীগের তৎপরতায় বরং দলের মধ্যম ও মাঠ পর্যায়ের আরও কিছু নেতাকর্মীকে গ্রেফতার করার সুযোগ তৈরি হয়েছে, যারা ৫ই আগস্টের পর কোনো মতে টিকেছিলেন। পর্যবেক্ষকদের মতে এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করে মব ভায়োলেন্স থেকে সরে আসতে তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, আর অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, এটা কিসের আলামত জানি না, তবে আমার মনে হয় ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটা মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ১৯ নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। সেখানে ২০২৪ সালের জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অন্যের মত সহ্য করাকে গণতন্ত্রের প্রধানতম কথা বর্ণনা করে মির্জা ফখরুল বলেন, আপনাকে অন্যের মত সহ্য করতে হবে, টলারেন্স। আমি কথা বলবো, আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলবো যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। গণতন্ত্রের পাঠ নিয়ে সেখানে মির্জা ফখরুল বলেন, ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না, আমরা তাকে উড়িয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতন্ত্রের পথে ফিরতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। সেজন্য বিএনপি সহ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বর্ণনা বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন সামনে হলেও এটি কোনো শেষ লক্ষ্য নয়, বরং দেশকে গণতন্ত্রে ফেরানোটাই, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনও শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচন কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, এটাই সবচেয়ে বড় অভাব। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে যুগপথ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা ৮ দল। দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে যৌথ উদ্যোগে তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করবে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে সমাবেশ আয়োজনের এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ। ঘোষিত কর্মসূচি অনুসারে ৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে, ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে অন্য সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। ব্রিফিংয়ে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, আমরা এখনও গণভোট আলাদা দিনে আয়োজনের দাবি জানিয়ে যাচ্ছি। সেই সঙ্গে গণভোটে হ্যার পক্ষে মত দিতে তাদের পক্ষে জনমত গঠন ও প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। মৌলানা ইউসুফ আশরাফ বলেন,
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার ও স্বৈরাচারের দোষার হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনও পূরণ হয়নি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন লিয়াজু কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচনী আয়োজনের ভেতর আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাখ্যায় আজাদ বলেন, আমাদের দাবি থেকে আমরা সরিনি। আমরা সরকারকে নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেছি বিকল্প পথ বের করেন, আলোচনার দরজা বন্ধ করবেন না। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ব্যবস্থাপনা কিভাবে হবে সে ব্যাপারে নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, আজকে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, কোনো সদুত্তর পাইনি। তার মানে সরকারও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কিভাবে দুটি ভোট নেবে সেই পরিকল্পনা ঠিকভাবে স্থির করতে পারেনি। এছাড়া আন্দোলনে থাকা ৮ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাবে বলেও মন্তব্য করে আজাদ। তিনি বলেন, আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আলোচনা হয়েছে। চূড়ান্ত ফয়সালাটা শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে। ৮ দলের বাইরে আরও দল আসবে কিনা সেই আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। এই দরজা আমাদের উন্মুক্ত আছে। গত ১৮ সেপ্টেম্বর থেকে ৫ দাবিতে যুগপথ আন্দোলন চালিয়ে আসছে ৮ দল। এর আগে ঢাকায় যৌথ সমাবেশ সহ ৬ দফায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এবার ৭ম দফার কর্মসূচি ঘোষণা করল তারা। আন্দোলনে থাকা অন্য দলগুলি হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট